ড্রামার শুরুতে আমরা দেখতে পাই যে কোরিয়া সিওল নামক একটি শহরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং নিউজ চ্যানেলে তখন বলা হয় যে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন এই অন্ধকার রাতের মধ্যে একটা বিল্ডিংয়ের ফ্ল্যাটে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে কিনা প্রচণ্ড ভয় পেয়েছিল। ঠিক তখনই তার কাছে একজন আসে এবং তাকে মেরে টানতে টানতে নিয়ে যায়। তো এর পরের দিনের সকালে আমরা মেইন হিরো রায়ানকে দেখতে পাই যে কিনা উপন্যাস লিখতে খুবই ভালোবাসে এবং সে শহরে এসেছে শুধুমাত্র একটা জবের উদ্দেশ্যে। এরপর সে বাস থেকে নেমে হাঁটার সময় ধাক্কা লেগে তার দামি ল্যাপটপটা ভেঙে যায়। সে যখন ল্যাপটপটি ঠিক করার জন্য একটা দোকানে যায় তখন দোকানদার প্রথমে তার কাছে 2 লাখ ওয়ান দাবি করে আর রায়ান তখন বলে যে এটা তো শুধুমাত্র স্ক্রিন ভেঙে গিয়েছে। তখন দোকানদার বলে যে ঠিক আছে, তুমি যদি এটা নগদ দাও তাহলে 2 লাখ না বরং 1.5 লাখ ওয়ান দিতে পারো। তো এটা শুনে রায়ান তখন পকেটে হাত দিয়ে দেখে যে তার কাছে তো এত টাকা নেই। তো এই জন্য সে হতাশ হয়ে যায় এবং রাস্তা দিয়ে হাঁটার সময় সে দেখতে পায় যে একটা লাকি গেম খেলা হচ্ছে যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটা ল্যাপটপ রয়েছে। তো রায়ান সেই গেমটা খেলে কিন্তু দুর্ভাগ্যবশত সে পঞ্চম স্থান পেয়ে কেবল শুধুমাত্র কিছু ছোটোখাটো খেলনা উপহার পায়। তো সে আবারও হতাশ হয়ে নিজের ভাঙা ল্যাপটপ এবং সুটকেসটি নিয়ে থাকার জন্য একটা জায়গা খুঁজতে বের হয়ে যায়। সে তখন শিওলের একটা বাসস্থানে যায় কিন্তু সেখানে তার ভাড়া ছিল 4 থেকে 5 লাখ ইয়ন। গাইজ আমি বোঝার সুবিধাতে 400 থেকে 500 ডলার ধরছি। তো এনিও এটা তার বাজেটের বাইরে ছিল। তো এরপর সে একটা রেস্টুরেন্টে বসে খেতে খেতে ফোনে একটা অ্যাডস দেখতে পায় যেখানে কিনা শুধুমাত্র 100 ডলারের মধ্যে থাকা যাবে। সে তখন সাথে সাথে সেখানে কল করে জানতে পারে যে ওই লোকেশনটার নাম ইডেন রেসিডেন্স। এত কম ভাড়ার কথা শুনে সে দেরি না করে সরাসরি সেই ঠিকানায় চলে যায়। রায়ান যখন বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায় চারিদিকে কেমন নোংরা এবং থমথমে। তো সেখানে তখন বিল্ডিংয়ের মালিক এসে তাকে এক অদ্ভুত হাসির সাথে ওয়েলকাম জানায় এবং সে বলে যে আরে এসো এসো, এই গরমে হেঁটে আসতে নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হয়েছে। মালকিন তাকে পুরো বিল্ডিংটা তখন ঘুরিয়ে দেখাতে থাকে এবং সে বলে যে এখানে পুরুষ এবং মহিলাদের থাকার জায়গা আলাদা করা আছে এবং এই এলাকাটা সরকারিভাবে নতুনভাবে নির্মাণ করার জন্য সিলেক্ট করা হয়েছে। তাই অনেক ভাড়াটিয়া ইতিমধ্যে চলে গিয়েছে এবং মাত্র কয়েকজন ভাড়াটিয়া এখানে অবশিষ্ট রয়েছে। মালকিন তখন আরও বলে যে আমি ভাড়াটিয়াদের খুবই খেয়াল রাখি এবং আমি তাদের সবাইকে বিনামূল্যে ডিম ভাজা এবং নিজের হাতে তৈরি করা কিমচি খেতে দিই। রায়ান তখন জিজ্ঞেস করে যে সব ঠিক আছে কিন্তু শিওলের মতো একটা জায়গায় এত কম ভাড়ায় কীভাবে ঘর পাওয়া যাচ্ছে, এর পিছনে আসলে রহস্য কী? তখন মালকিন হুট করে গম্ভীর হয়ে বলে আমি চার্চের একজন মানুষ। গাইস, চার্চ মানে হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় স্থান আর কি। তো যাই হোক, মালকিন তখন বলে যে তাই আমি কখনো মিথ্যা কথা বলি না। আসলে তোমার এই ঘরে যে আগে থাকতো সেখানে আত্মহত্যা করেছিল। এই কথা শুনে রায়ান চমকে উঠলে মালিক তখন হেসে বলে আরে ভয় পেও না, ঠিক এই ঘরে না তবে অন্য ঘরে হয়েছিল। আমি কাউকে ঠকাতে চাই না তাই সত্যি কথা বলে দিলাম। রায়ান নিজের আর্থিক অবস্থা চিন্তা করে শেষ পর্যন্ত 1,90,000 ওয়ানের বিনিময়ে সে 303 নম্বর রুমে থাকার জন্য রাজি হয়ে যায়। তারপর রায়ান চাবি নিয়ে তার রুমে চলে আসে। পাশের রুমে দাজ্জু নামক একটি লোক দাঁড়িয়ে ছিল। রায়ান তখন জিজ্ঞেস করে বলে যে হাই, কেমন আছো? কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। তখন মুজিব নামক একটা লোক হাসতে হাসতে বলে এটা তোমার রুম নয়। রায়ান তাকেও বলে যে হাই, নাইস টু মিট ইউ। কিন্তু লোকটা তখন এতে পাগলের মতো হাসতে থাকে এবং চলে যায়। কিছুক্ষণ পরে রায়ানের কাছে তার মায়ের কল আসে। তিনি তখন জানান যে তুই কি তোর বন্ধুর বাড়িতে আছিস? রায়ান তখন মিথ্যা করে বলেছে হ্যাঁ, আমি হংয়ের বাড়িতে আছি। আসলে হং হচ্ছে রায়ানের বন্ধু, যার কাছে কিনা সে কাজ করার জন্যই শহরে এসেছে। তখন জগলু নামক একটি লোক এসে তার কাছে গালি দিয়ে বলে যদি কথা বলার থাকে তাহলে বাইরে গিয়ে কথা বলবি। এরপর রায়ান তখন বিল্ডিংটা ভালোভাবে ঘুরে দেখতে থাকে এবং সে তখন বিকেলবেলা দেখতে পাই যে একটা লোক রুমে বসে সে তখন তার মুড ভালো করার জন্য ছাদে আসে এবং তার গার্লফ্রেন্ডকে কল করে। তার গার্লফ্রেন্ডের নাম ছিল শিনু। শিনু একটা অফিসে চাকরি করে। তার গার্লফ্রেন্ড তখন জানায় যে তুমি যেহেতু শিওলে নতুন এসেছো তাই তুমি একটু বিশ্রাম নাও এবং আমি তোমার সাথে কালকে দেখা করব। নাটক কম কর প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। এরপর মন খারাপ করে রায়ান তখন তার রুমে এসে গল্প লিখতে শুরু করে। সে অ্যাকচুয়ালি কোনো লেখক না হলেও তার উপন্যাস লিখতে খুবই ভালো লাগে। তার মাথায় তখন একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল। সে তখন লিখতে শুরু করে যে একটা প্রচণ্ড রোদের দিনে একটা লোক হেঁটে যাচ্ছে যে কিনা বিড়ালকে খুবই ভালোবাসে এবং সে এতটা ভালোবাসতো যে সে বিড়ালকে মেরেই দিত। রাস্তায় তখন একটা মহিলা কফি বিক্রি করছিল। সেই লোকটা তখন সেই মহিলার কাছে যায় এবং বলে যে আমাকে কফি দাও। মহিলাটা কফি বাড়িয়ে দিলে লোকটা হেসে হেসে বলে কফি আমার হাতে দাও। মানে লোকটা একটু সাইকো টাইপের ছিল। তো এনিওয়ে এর পরের দৃশ্যে আমরা একটা মহিলা অফিসারকে দেখতে পাই। তাকে দিয়ে রিপোর্ট করানো হচ্ছে যে এই পাড়াতে কেউ একজন 10টা বিড়ালকে মেরে রেখে গিয়েছে। অফিসার তখন নিশ্চিতভাবে বলে যে এটা কোনো অশিক্ষিত লোকের কাজ নয়। তখনই অফিসারের দাঁত প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। তিনি তখন লি নামক একটি ডক্টরের কাছে যায়। লি নামক ডাক্তার তখন বলে যে আপনার দাঁত ওয়াশ করতে হবে, তাই ইঞ্জেকশন দিতে হবে। অফিসারের কথা শুনে ভয় পেয়ে যায়। এতে করে লি তখন বলে যে পুলিশও আপনি ভয় পাচ্ছেন? এতে করে পুলিশ অফিসার মেয়েটি তখন প্রেসক্রিপশন নিয়ে চলে যায়। তো ওদিকে আমরা দেখেছি ইডেন রেসিডেন্স ওই বিল্ডিংয়ে রায়ান তখন নুডলস রান্না করছিল। তখন জগলু এসে বলেছে হে লিটল ব্রাদার, তুমি কিন্তু সবসময় সাবধানে থাকবে, এতক্ষণ তোমার পিছনে সেই পাগলা লোকটা দাঁড়িয়েছিল। রায়ান তখন এতে অনেক অবাক হয়ে যায়। সে তখন আরও অবাক হয়ে যায় যখন মালকিন ডিমের খোসা ছাড়ায়। রায়ান তখন ভাবতেও পারে না যে এত বাজে ডিম কিভাবে সে সবাইকে খেতে দেয়। তো এরপর খাবার টেবিলে বসে জগলু তখন জানায় যে তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে
তুমি যত সম্ভব তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এরপর রায়ান রাত 12টার সময় ঘুমাচ্ছিল। হুট করে তার ঘুম ভেঙে যায়। সে তখন বাইরে বেরিয়ে দেখতে পায় যে জগলু এবং উজিনের মধ্যে ঝগড়া হচ্ছে। উজিন নাকি জগলুর রুমে ঢুকেছিল, কিন্তু উজিন তখন বারবার বলে যে আমি ঢুকিনি। তখনই সেখানে আরেকটা উজিন এসে উপস্থিত হয়। তারা তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। আসলে জগলু এতক্ষণ যার সাথে ঝামেলা করছিল এটা উজিনেরই ভাই। সে উজিনের মতো দেখতে ছিল এবং কিন্তু তার মধ্যে এতটাও পাগল ছিল না। তখন আমরা দেখতে পাই যে উজিন সেখানে এসে বলে যে এখানে কি কোনো গেম খেলা হচ্ছে। এরপর সকালবেলা জগলু তখন খেয়াল করে যে বাহির থেকে কে যেন তার দরজাটা খোলার চেষ্টা করছে। জগলু তখন তাড়াতাড়ি করে তার ছুরি খুঁজতে থাকে, কিন্তু এর ভিতরে ডাকজু, উজিন এবং জিনরা তার উপরে হামলা করে দেয় আর তাকে একটা ঘরে বন্দি করে ফেলে। এরপর আমরা দেখি যে রায়ান কাজে যাওয়ার জন্য বের হচ্ছে এবং তখন মালকিন এসে বলে যে হে রায়ান, জাগলু নামে সেই লোকটা আজকে রুম ছেড়ে চলে গিয়েছে। জগলু আসলে খুবই ভালো লোক ছিল, কিন্তু আমি জানি না তার কি হয়েছে। হঠাৎ করে তার যাওয়া উচিত হয়নি। রায়ান এসব বিষয়ে মাথা না ঘামিয়ে তার বন্ধুর অফিসে চলে যায়। সেখানে জু নামক একজন স্টাফ তাকে বলেছে আপনার বন্ধুর আসতে একটু দেরি হবে। তার ব্যবহারটা রায়ানের কাছে খুবই অদ্ভুত লাগে। একসময় তার বন্ধু হং চলে আসলে রায়ান তাকে জিজ্ঞেস করে বলে যে তোমার এখানে জু নামক ছেলেটা আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। হং তখন বলে যে ও আসলে সম্পূর্ণ আলাদা। তারপর রায়ান তখন দেখে যে এখানে সমস্ত স্টাফদের ব্যবহার খুবই ভালো, শুধুমাত্র জুনের ছাড়া। অন্যদিকে আমরা দেখেছি পুলিশ অফিসাররা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পাগল জিউনকে ধরে ফেলে। পুলিশ অফিসার তখন সেই ইডেন রেসিডেন্স বিল্ডিংয়ে গিয়ে সে মালকিনের কাছে জিজ্ঞেস করে যে এই লোকটা কি আপনার এখানে থাকতো। মালকিন তখন বলে যে ওর আসলে মানসিক ডিসঅর্ডারের প্রবলেম রয়েছে, ও একজন পাগল। পুলিশ অফিসার তখন উজিনকে ডাক দেয়। তখন আমরা দেখেছি উজিন হাসতে হাসতে বেরিয়ে আসে। পুলিশ অফিসার তখন তাকে থানাতে নিয়ে আসে। উজিন তখন তার পকেট থেকে খেলনার পিস্তল বার করে পুলিশ অফিসারদেরকে ভয় দেখায়। অফিসার তখন বলে যে তুমি যদি এভাবে বিড়ালকে মারতে থাকো তাহলে পরের বার কিন্তু তোমাকে জেলে যেতে হবে, এমনকি $20,000 ফাইনও হতে পারে। কিন্তু উজিনের পাগলামি আচরণের কারণে তারা তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সে তখন বেরিয়ে যাওয়ার পর আবারও ফিরে আসে এবং জানায় যে আমার খুবই খিদে পেয়েছে। এটা বলে সে টেবিল থেকে কয়েকটা চকলেট নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে আমরা দেখি যে রায়ান কোনো কাজ পায় না। সে জুনকে বলে যে আপনার যদি কোনো কাজ থাকলে আমাকে দিতে পারেন, কিন্তু জুন কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থাকে এবং তারপর বলে যে পারলে তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো। রায়ান কফি বানিয়ে নিয়ে এসে জুকে দিলে জু তখন বলে যে তুমি কি কফিতে থুতু দাওনি তো। রায়ান এতে প্রচণ্ড অবাক হয়ে যায়। এনিওয়ে সে কাজ শেষ করার পর তার গার্লফ্রেন্ডকে মেসেজ করে এবং বলে যে আজকে আমার টিম মেম্বারদের সাথে ডিনার করতে হবে, তোমার সাথে না হয় অন্য দিন যাবো। ডিনারে বসার পর রায়ানকে তখন একটা মেয়ে বলে যে শুনেছি তুমি নাকি উপন্যাস লেখো। কিন্তু হং তখন মাতাল হয়ে রায়ানকে বলে যে যদিও স্যারেরা ছোটবেলায় বলতে যে তুই আগামী দিনে কোরিয়ার সবচেয়ে বড় সাহিত্যিক হবি, কিন্তু তুই তো টাকার অভাবে পড়াশোনা করতে পারিসনি, তুই বরং সাহিত্যিকই হ। দেখ এখানে এসে ফালতু কোনো কাজ করে লাভ নেই। রায়ান তখন রাগে হাত থেকে গ্লাস ফেলে দেয়। তারপর তাকে বলে যে আমার কেরিয়ার এবং আমার কাজে না গলানো তুই কে রে। তো যাই হোক, বাড়ি যাওয়ার সময় জু তাকে বলে তোমাকে একটা পরামর্শ দেই, তুমি কখনোই আমার কাজের মাঝখানে কথা বলবে না, ওকে। এতে আমি অনেক ডিস্টার্ব হই। আমরা তখন জানতে পারি যে ইডেন রেসিডেন্সের 4র্থ তলায় জগলুকে আটকে রাখা হয়েছে। উজিনের ভাই তখন জগলুকে হাতুড়ি দিয়ে ভয় দেখাচ্ছিল। তখনই সেখানে উজিন চলে আসে। উজিন তখন তাদের জানায় যে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছুই করতে পারিনি, বরং আমি কয়েকটা চকলেট নিয়ে এসেছি। এরপর সেখান থেকে তারা চলে গেলে জগলু কীভাবে যেন তার হাতের বাঁধনটা খুলে ফেলে এবং সে তখন তার বন্ধুকে কল করে সব কিছু বলতেই যাবে, ঠিক তখনই নেটওয়ার্ক চলে যায়। পেছন থেকে এক লোক এসে তাকে অজ্ঞান করে দেয়। এটা হচ্ছে সেই ডাক্তারের ছোট ভাই কিম। সে নিচে এসে উজিনকে জানায় যে তোমাকে বলেছিলাম না দেখে রাখতে। উজিন নিজে নিজেকে গালে চড় মেরে বলে যে সরি, আমার ভুল হয়েছে। রাতে রুমে ফিরে রায়ান ভাবতে থাকে যে প্রথম দিন আমার বাড়িতে যেতে ইচ্ছা হচ্ছে না, আমি কিভাবে বাকি সময়টা কাটাবো। এবার সে নিজের রুমে চলে যায় এবং তার খাটের নিচে একটা ছোট নোটবুক পায়, যেটা কিনা ছিল আগের ভাড়াটিয়ার, অর্থাৎ যে আত্মহত্যা করেছিল তার। আর সেই নোটবুকের মধ্যে অদ্ভুত কিছু লেখা ছিল, যেমন লেখা ছিল যে মরে যা, মর মর, এমন কিছু একটা লেখা ছিল, মানে তাকে সুসাইড করতে বাধ্য করছিল। ঠিক তখনই সেই বিল্ডিংয়ে গোয়েন্দা প্রবেশ করে। তিনি তখন মালকিনের কাছে জগলুর ছবি দেখায় এবং বলেন যে ওনাকে গত 1 সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কি ওনাকে চেনেন। মালকিন তখন জানায় যে ওই লোকটা আসলে খুবই খারাপ, গত 3 মাসের ভাড়া আমাকে না দিয়েই চলে গিয়েছে। এরপর গোয়েন্দা তখন গাড়ি করে চলে যাওয়ার সময় ডাক্তারের ছোট ভাই কিম তাকে ধরে ফেলে এবং তাকে আক্রমণ করে। তখনই দাঁতের ডাক্তার লি কিমকে ইঞ্জেকশন দিয়ে বলে ওই বিল্ডিংটা আমি তৈরি করেছি কোনো মার্ডার করার জন্য নয়, তোমার উচিত ছিল মারার আগে আমার একবার পারমিশন নেওয়া। তখন আমাদের কাছে লিয়ের ক্যারেক্টারটা অদ্ভুত লাগে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে লি ছাদে আসে রানের সাথে কথা বলতে। লি তখন জানে যে এই বিল্ডিংটা একটু অদ্ভুত টাইপের, তুমি কয়েকদিন থেকো তারপর হ্যাবিট হয়ে যাবে। রায়ান তখন বলে যে আপনার হাতে আঘাতের চিহ্ন কেন। লি জানে যে তুমি একজন লেখক, তাই না, তোমার কথাবার্তা দেখে লেখকদের মতো মনে হলো। সে তখন আরও জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট লেখক কে। রায়ান তখন তার প্রিয় লেখকের নাম বলে। লি তখন জানে যে তারও এটা পছন্দ। রায়ান এতে অনেক খুশি হয়ে যায়, কারণ এই ভয়ঙ্কর বিল্ডিংয়ে তার মন মানসিকতার মতো একজন রয়েছে। এরপরের দিন দেখা যায় যে সকালবেলা রায়ান গোসল করছিল এবং তখন তার সাথে লিয়ের দেখা হয়। লি তখন জানায় যে তুমি হয়তো অনেক দেরিতে ঘুমাও, তাই না, কারণ দেয়ালের ওপাশ থেকে তোমার নড়াচড়া আওয়াজ শুনতে পাই আমরা। লি তখন আরও বলে যে গোসল শেষে কি ঠান্ডা ড্রিঙ্কস করবে।
এতে রায়ান তখন জানায় যে আজ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। লি তখন বলে যে ঠিক আছে, তাহলে অন্য একদিন খাবো কোন। এরপর রায়ান তখন সকালবেলা কাজের জন্য বের হলে তখন সে দেখতে পায় যে তার দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখনই সেখানে মালকিন চলে আসে এবং বলে যে হে রায়ান, তুমি দাঁড়িয়ে আছো কেন? রায়ান তখন একটু ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। রায়ান যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বিল্ডিংয়ের ছাদ থেকে লি জিনকে জানায় যে ভালোভাবে তার উপরে নজর রাখবে আর তোমার ভাইকে একটু পাগলামি কমিয়ে দিতে বলবে। এরপর লি তখন বিল্ডিংয়ের 4th ফ্লোরে চলে যায়। সে তখন জগলুর দিকে তাকিয়ে বলে যে তুই কি জানিস না আমাদের এখানে অনেক জিনিস নেই? লি তখন সমস্ত কিছু জগলুর কাছ থেকে জোর করিয়ে জানতে চায় এবং সে তখন এটা জানতে পারে যে জগলু সেদিন রাতে রায়ানকে বলেছিল যে ছোট ভাই এই বিল্ডিং থেকে যত সম্ভব বেরিয়ে যাও বা তুমি পালিয়ে যাও। জগলু যখন এটা বলছিল তখনই ডাক্তার লি জগলুর একটা দাঁত তুলে নেয়। দেখা যায় সে দাঁতগুলো নিয়ে খুবই ভালোভাবে পরিষ্কার করে এবং দাঁতটা একটি আংটির উপরে রাখে। অপরদিকে আমরা দেখি যে রায়ান অফিসে বসে প্রচণ্ড গিল্টি ফিল করছিল, কারণ সকালবেলা তার গার্লফ্রেন্ডের সাথে তার ঠিকমতো কথা হয়নি। আসলে সিন যখন তার সাথে কথা বলার জন্য একটা বাথরুমে এসেছিল ঠিক তখনই সিনের কলিগরা সেখানে চলে আসে এবং তাকে ফাঁকিবাদ সহ আরও অনেক কথা শোনায়, যার ফলে তাদের ঠিকমতো কথা হয়নি। এরপর আমরা দেখি যে রায়ান একটা কাজ না বুঝতে পেরে জুয়ের কাছ থেকে পরামর্শ চাইছিল, কিন্তু জু তখন তাকে বলে যে তুমি কি পরীক্ষাতে নকল করে পাশ করেছো নাকি? তোমাকে কাজ করতে হবে না, সোজা বাড়িতে গিয়ে ঘুমাও। এটা শুনে রায়ান তখন প্রচণ্ড রেগে গিয়ে কিবোর্ড দিয়ে তার মাথায় আঘাত করে। তখন আমরা জানতে পারি যে এটা শুধুমাত্র তার কল্পনা ছিল। এরপরে আমরা সেই পুলিশ অফিসার মেয়েটিকে দেখতে পাই। সে তখন উজিনের চাচার কাছে আসে এবং তার দুই ভাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে চায়। তিনি তখন জানান যে একসময় উজিন এবং জিন্না মিলে তাকে আগুনে পড়াতে চেয়েছিল। তাদের পাগলামি এতটাই বেড়ে গিয়েছিল যে সে তাদেরকে একটা অনাথ আশ্রমে রেখে দিয়েছিল। পুলিশ অফিসার তখন জিজ্ঞেস করে যে তাদের ছোটবেলাকার কোনো ছবি নেই? উজিনের চাচা তখন কয়েকটা সিডি ক্যাসেট ধরিয়ে দেয়। পুলিশ অফিসার বাড়িতে ফিরে এসে ভিডিও চালু করলে সেখানে 90s কিছু ভিডিও দেখতে পায়, যেখানে উজিন তার ভাইকে একটা ব্যাঙ ধরে বলছে আজকে চলো একটা পার্টি হবে। এরপর আমরা দেখি যে রায়ান রাতের বেলা বাড়িতে ফিরলে সে উজিন এবং জিনদেরকে দেখতে পায়। তারা একটা বস্তায় করে কি যেন একটা নিয়ে যাচ্ছে। রায়ান তখন লুকিয়ে তাদেরকে ফলো করতে থাকে। সে তখন দেখে যে উজিন বস্তার উপরে সমস্ত রাগ ঝেড়ে দিচ্ছে। তখন দুর্ভাগ্যবশত রায়ান তখন ধরা পড়ে যায়। তার পেছনে তখন লি এসে দাঁড়ায়। লি তখন বলে যে তুমি ওদেরকে সন্দেহ করছো তাই না, আসো তাদের সাথে কথা বলা যাক। জিন জানায় যে মালকিন আমাদেরকে ফ্রিতে থাকতে দেয়, তার বিনিময়ে আমাদের কিছু টুকটাক কাজও করতে হয়। আজকে আমাদেরকে দিয়েছে একটা ময়লার বস্তা। রায়ান তখন বলে যে এটার মধ্যে ময়লাও না হতে পারে। লি তখন বলেছে তাহলে খুলে দেখা যাক। ব্যাগটা খোলার পর তারা প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ ব্যাগে একটা মরা বিড়াল ছিল। উজিন বলে যে এটা ইঁদুরের বিষ খেয়ে মারা গিয়েছে, তাই আমরা ফেলতে এসেছি। বাড়িতে ফেরার সময় লি বলে আজ তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়নি তাই না, চলো ড্রিঙ্কস করা যাক। রায়ান আর লি তখন রান্নাঘরে চলে আসে। লি তখন তাকে একটা মাংস এগিয়ে দেয় এবং বলে যে এটা আমাদের মালকিনের স্পেশাল আইটেম। রায়ান তখন মাংসটা মুখে দিয়ে অন্যরকম একটা স্বাদ পায়, কিন্তু তার সন্দেহ হয় যে এটা কিসের মাংস। কীভাবে যেন অদ্ভুতভাবে রায়ানের সমস্ত মনের কথা লি বুঝতে পারে। সে তখন বলে যে তুমি ভাবছো যে আমি তোমাকে মানুষের মাংস খেতে বলছি তাই না? রায়ান তখন সেখানে কিছু একটা বলে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই যে পুলিশ অফিসার সুয়া লক্ষ্য করে যে তাদের থানার বাইরে একটা মহিলা উকিঝুঁকি দিচ্ছে। সে মহিলার কথার মাধ্যমে জানতে পারে যে তার স্বামীর নাম হচ্ছে আলী এবং সে কাজের সুবিধার জন্য কয়েকদিন ইডেন রেসিডেন্সে থাকতো, কিন্তু হুট করে বেশ কয়েকদিন হচ্ছে সে নিখোঁজ। সুয়া মানে ওই পুলিশ অফিসার তখন বিষয়টা তদন্ত করতে ইডেন রেসিডেন্সে চলে আসে। সে তখন মালকিনকে বিষয়টা বললে মালকিন তখন বলে যে আমাদের নিজস্ব একটা বৃদ্ধাশ্রম আছে, আমাকে এখন সেখানে যেতে হবে। সুয়া বেশ কিছুক্ষণ ধরে অনুরোধ করলে মালকিন তখন বলে যে এই লোকটা আমাদের এখানেই থাকতো, কিন্তু হুট করে একদিন নিখোঁজ হয়ে গেল কিভাবে? এতদিন ধরে একটা কেস নিয়ে পড়ে আছেন, আপনারা পুলিশেরা আসলে কি করেন? পেছনে দাঁড়িয়ে রায়ান তাদের কথা শুনে ফেলে। সে ভাবতে থাকে যে মালকিন সেদিন বলেছিল যে এখানে যে লোকটা থাকতো সে আত্মহত্যা করেছিল। রায়ান হেঁটে হেঁটে অফিসে যাওয়ার সময় সোয়া তাকে গাড়িতে করে তুলে নেয়। রায়ান তখন জানায় যে মার্কিনরা বলেছিল যে ওই লোকটা আত্মহত্যা করেছে, কিন্তু এখন বলছে যে সে নিখোঁজ। সে আরও বলে যে গত কয়েকদিন আগে জগলু নামক একটা লোকও নিখোঁজ হয়ে গিয়েছে এবং তার খোঁজ করার জন্য একটা গোয়েন্দা অবশ্য আসেন, কিন্তু কোনো উদ্ধার করতে পারে না। একথা শুনে সোয়া তখন বলে যে আচ্ছা ওই গোয়েন্দার নাম্বার দেওয়া যাবে? রান জানায় যে তার কার্ডটা আমার বাড়িতে রাখা আছে, সো আমাকে বাড়ি গিয়ে দিতে হবে। এই জন্য করে সোয়া তাকে তার নাম্বারটা দিয়ে সেখান থেকে নামিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই যে দূর থেকে মালকিন তাদের দুজনকে ফলো করছিল। এরপর তিনি সেখানে এক চার্চের মহিলার সাথে দেখা করে, যিনি কিনা ভবিষ্যৎ বলতে পারতেন। গাইসে সব কুসংস্কার আর কি, আমি জাস্ট তোমাদেরকে এন্টারটেন করার জন্য এই কথাগুলো উচ্চারিত করছি, তোমরা আবার এটার উপরে বিলিভ করো না। তো যাই হোক, মালকিন তখন তার সাথে অনেক ভালো ব্যবহার করে এবং এই জন্য করে মহিলা তখন বলে যে আপনি অনেক ভালো মনের মানুষ, চলুন একটা রেস্টুরেন্টে বসে কফি খাই। একথায় মালকিন তখন বলে যে তাহলে চলুন আমার বাড়িতে যাই। এরপর তিনি চার্চের মহিলাকে একটা স্পেশাল চা খাওয়ান। তখন তাদের এখানে উজিন অংশগ্রহণ করে। উজিন বলে যে আপনি কি সত্যি ভাগ্য গণনা করতে পারেন? চার্চের মহিলা তখন অকওয়ার্ড ফিল করে বলে যে আপনার একটা যমজ ভাই আছে তাই না? উজিন তখন বলে হ্যাঁ, এবং সে অনেক আনন্দিত হয়। মালকিন তখন জিজ্ঞেস করে যে এবার তাহলে বলুন তো সে তার ছোট না বড়? দেখা যায় চার্চের মহিলা তখন ভুলবশত বলে ফেলে সে ছোট। উজিন তখন হেসে হেসে বলে যে আজকে তাহলে অনেক মজা হবে। চার্চের মহিলাটা শুনে অনেক অবাক হয়ে যায় এবং সে তখন চলে যেতে থাকে। ঠিক তখনই তার মাথা ঘুরে যায়। মালকিন তখন তার চুল ধরে বলে যে তুই কি একটু আগে নিজের ভাগ্য দেখতে পারলি না?
আসলে এখানে আমরা জানতে পারি যে এই মহিলাটা আসলে মালকিনের ছোটবেলাকার বান্ধবী ছিলেন। সে প্রায় সময় মালকিনকে মুটকি, কুমড়ো পটাশ, মোটারাম এসব বলে রাগাতো। মালকিন তখন ওই মহিলাটাকে এত ভয় দেখায় যে সে তখন ভয়ে টয়লেট করে দেয়। এখানে এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি যে রায়ান অফিসে বসে সিনকে এসএমএস করছিল। সিন তখন এসএমএস করে জানায় যে আমি এখনই তোমাদের অফিসে আসছি, তোমাদের রুম কত নম্বর। রায়ান তখন এতগুলো মানুষের মাঝে নার্ভাস ফিল করে। সিন তখন সেখানে এসে সবাইকে হ্যালো বলে এবং আর বলে যে সে শিওলে আসার পর এখনও তার সাথে দেখা করেনি। সো তোমাদের এখানে সে এখন কেমন আছে। তারা তখন বেশ কিছুক্ষণ কথা বলে। এরপর তারা রাস্তায় যেতে যেতে বেশ কিছুক্ষণ ধরে কথা বলে এবং সেখানে সিন তখন বলে যে তোমাদের অফিসে সবাই ভালো, কিন্তু কর্নারে যে লোকটা বসেছিল সে একটু অদ্ভুত লাগে আমার কাছে। রায়ান তখন করে কি সে একটা পুতুল নিয়ে সিনের হাতে ধরিয়ে দেয় এবং সে তখন বলে যে শিওলে আসার প্রথম দিন সে একটা গেম খেলেছিল এবং যার মাধ্যমে সেটা জিতেছিল। তো এটা পাওয়ার পর সিন তখন অনেক খুশি হয়ে যায় এবং বলে যে তাহলে ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, রাতে কিন্তু এসএমএস দিও। রায়ান যখন সিনকে এগিয়ে দিয়ে নিজের অফিসের দিকে আসছিল তখন সে লিকে দেখতে পায় এবং একটা গাড়ি আসার সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। রায়ান তখন ভাবে যে রাতে যেহেতু ভালোভাবে ঘুম হয়নি তাই হয়তো সে এখন উল্টোপাল্টা দেখছে। তো এরপর সে রাতে অফিসদের কলিগদের সাথে ডিনার করতে আসে। হং এখানে অনেকগুলো মাংস বাড়ি দিয়ে বলে এগুলো খাও, তোমাকে অনেক স্ট্রং হতে হবে। রায়ানের তখন সেই লিং নামক ডাক্তারের কথা মনে পড়ে এবং এই জন্য করে তার তখন অরুচি ফিল হয় আর তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে বমি করতে থাকে। এরপর তারা বাইরে আসলে হং তখন রায়ানকে বলে যে আমি তো আমার সিইও, এভাবে আমার সাথে ব্যবহার করা তোমার ঠিক নয়। সে তখন রায়ানকে স্কুলের দিনগুলো জোর করে মনে করে বলে যে তুই এখন হাস। রায়ান এতে প্রচণ্ড রেগে যায় এবং তার গলা চেপে ধরে। তারপর আমরা দেখতে পাই যে এগুলো সম্পূর্ণ রায়ানের কল্পনা ছিল। তো এরপর রাতের বেলা রায়ান যখন বাড়িতে ফিরছিল সে তখন সিনকে কল করে এবং বলে যে আমার এই বাড়িতে ফিরতে আর ইচ্ছা করছে না, তুমি কি জানো এখানে কত আজব ধরনের লোক থাকে, আমি এখন কি করব। সিন তখন বোঝানোর চেষ্টা করে কিন্তু রায়ান তখন বলে যে এখানে একটা তোদলা লোক থাকে, তার মুখে যা আসে সে সব কিছু বলে দেয়। আবার আরেকটা লোক থাকে যে কিনা সবসময় চাকু নিয়ে আমাকে ফিস করে বলে যে আমি তোকে খুন করে ফেলবো। সিন তখন বলে যে ওদেরকে নিয়ে তুমি ভেবো না, তুমি তোমার কাজে ফোকাস দাও। এরপর রাতের বেলা রায়ান বাড়িতে ফিরলে মালকিন তখন তাকে এক গ্লাস চা খাইয়ে জানতে চায় যে সে পুলিশ অফিসার সোয়ার সাথে কী কথা বলেছিল, কারণ তার অনুমানে সোয়া যদি বারবার এই বিল্ডিংয়ে আসে তাহলে তার ব্যবসা লটে উঠে যাবে। রায়ান তখন তেমন কিছু বলে না এবং সে নিজের ঘরে ফিরে আসে এবং তখন সে ফিল করে যে তার মাথা ঘুরছে। ওদিকে মালকিন তখন লিকে জানায় যে ওকে ভালোভাবে খাবারটা খাইয়েছে। দেখা যাক এরপর কি হয়। লি তখন জিজ্ঞেস করে যে ফোর্থ ফ্লোরে এক মহিলাকে ধরে রেখেছ, কিন্তু কেন। মালকিন তখন বলে যে আমি তোমার পরামর্শ না নিয়ে কাজ করেছি এবং এর জন্য তুমি কি আমাকে মেরে ফেলবে। লি তখন জানায় যে আপনাকে কিছুই করবো না, কারণ আপনি একজন স্পেশাল মানুষ। একদিন রায়ান রুমে ঢুকে বুঝতে পারে যে তার রুমে একজন কেউ ঢুকছে, কারণ সে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে তার ল্যাপটপের উপর একটা ছোট্ট কিছু রেখে দিত, যাতে করে তার ল্যাপটপটা কেউ যদি খুলতো তাহলে সেটা সেখানে আর থাকতো না এবং সে বুঝতে পারতো যে কেউ একজন এখানে এসেছিল। আর রায়ান তখন ডাইরেক্ট চলে আসে মালকিনের কাছে সিসিটিভি ক্যামেরা চেক করতে। মালকিন তখন বলে যে তুমি এতটা চালাক আমি জানতাম না, ঠিক আছে চেক করো, সমস্যা নেই। এবং সে সেখানে দেখতে পাই যে দাগজো তার রুমে এসেছিল আর সেখানে সে সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছিল। তো মালকিন তখন বলে যে তুমি কিভাবে শিওর হবে যে তোমার রুমে কেউ একজন ঢুকেছিল। কিন্তু রায়ান তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এবং দাগজোর সাথে তার খুব ঝামেলা বেঁধে যায়। তখন লিন সেখানে এসে রায়ানকে ছাদে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় রায়ান তখন বলে যে ফোর্থ ফ্লোরে আমি একটা আওয়াজ শুনলাম। লি বলে যে আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি, হয়তো বিড়াল হবে। ছাদে এসে লি তখন রায়ানকে সমস্ত কথা বলে দেয়। সে বলে তুমি কি দাগজোকে খুন করতে চাও। সে বলে যে তুমি কি নিজেকে সবসময় ইউনিক ভাবো বা সবার থেকে আলাদা ভাবো। তার পরের দিন রায়ান যখন অফিসে যাচ্ছিল তখন তার পুলিশ অফিসারের সাথে দেখা হয়। পুলিশ অফিসার সোয়া তখন তাকে সে রায়ানের রুমে আত্মহত্যা করা লোকটির একটা ডায়েরি দেয়। এই সমস্ত বিষয় নিয়ে রায়ান কথা বলতেই যাবে, ঠিক তখনই সেখানে সে দেখতে পায় যে দূর থেকে মালকিন তাদেরকে দাঁড়িয়ে দেখছে। রায়ান তখন বলে যে এসব বিষয়ে আমি কিছু জানি না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা দেখেছি হং মানে রায়ানের বন্ধু তখন রায়ানের গার্লফ্রেন্ড শিনের সাথে দেখা করতে আসে। শিন বলে যে ওইখানে আসার পর তার কথাবার্তা একদম পাল্টে গিয়েছে। এতে হং তখন বলে যে আমি ওকে অফিসে তেমন কোনো চাপ দিই না, শুধু কিছু জিজ্ঞেস করলে সে রেগে যায়। তারপর হং শিনকে কিছু খাবার কিনে দিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা দেখেছি শোয়া মানে সেই পুলিশ অফিসার তখন আবারও ইডেন রেসিডেন্স বিল্ডিংয়ে আসে। রান তাকে সকালে বলেছিল যে ফোর্থ ফ্লোরে কেউ একজন থাকে, কিন্তু মাঝে মধ্যে সেখান থেকে কিছু শব্দ পাওয়া যায়। শোয়া তখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে তো আগে থেকে ডাকছু এবং সেই কিডন্যাপ করা মহিলাটি ছিল। ডাকছু তখন নিরাপদে থাকার জন্য মহিলাটির গলায় চাকু ধরে বলে যে একদম শব্দ করবে না। শোয়া তখন অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একটা রুম পায় যেটা কিনা ডাক্তারের চেম্বারের মতো ছিল, কিন্তু সে সেখানে কিছুই পায় না। এই জন্য করে একটা সময় সে সেখান থেকে চলে যায়। ডাকছু তখন শোয়াকে ধরে ফেলতে আসে, কিন্তু শোয়া তো ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে। এরপর ডাকছু তখন রুমে আসে, তখন সে দেখে যে মহিলাটি আর সেখানে নেই। সে তখন অনেক ঘাবড়ে যায় এবং চারপাশে অনেক খুঁজতে শুরু করে। তাকজো যেই রুমে ছিল মহিলাটি সেই রুমের দরজা বন্ধ করে নিচে চলে আসে। রুম থেকে বেরিয়ে একটা লোক বলে আমাকে বাঁচান। তখন আমরা দেখি সেখানে দাঁতের ডাক্তার লি ছিল এবং সে তখন বলে যে আপনাকে বাঁচাতে হলে হামাগুড়ি দিতে হবে। তারা মহিলাটিকে আবারও ধরে আনে। মালকিন তখন একটা বোতলে গিয়ে বলে যে এটা খাও, এটা হচ্ছে মাশরুমের জুস।
এটা খেয়ে মরলে তুমি কিছুই বুঝতে পারবে না। এরপরে ছিলাম দেখি যে রায়ান কাজ শেষ করে বাড়িতে ফিরছে। রাস্তায় এক ফুল বিক্রি করা মহিলাকে দেখে তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মা আসলে ঠিক এমন করে সবজি বিক্রি করতো। আর একদিন রায়ান তার মাকে গিয়ে বলেছিল যে আমি এক শহরে গিয়ে আমার বন্ধুর একটা অফিসে কাজ করব। যেটা শোনার পর তার মা উত্তর দেয় যে বাবা, এতদিন পরে আমার ছেলে আর তাহলে বেকার থাকবে না। এরপরে বর্তমান ছিলেন তখন রায়ান তখন হাংকে বলছিল যে আগামী কয়েক সপ্তাহ আমি কি তোমার রুমে থাকতে পারি, কিন্তু হং তখন সরাসরি না করে দেয়। হঠাৎ রায়ান গলির সামনে লিকে দেখতে পায়। সে আরেকটু এগিয়ে গিয়ে সামনে দেখে যে সেখানে কেউই নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কাউকে পায় না। এরপরে ছিল আমরা রায়ানকে পুলিশ স্টেশনে দেখতে পাই। আসলে সে গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় অসুস্থ হয়ে যায় এবং এই জন্য করে ড্রাইভার তাকে পুলিশ স্টেশনে দিয়ে এসেছিল। তখন অনেক রাত হয়েছিল, এই জন্য করে শিন তখন রায়ানের ফোনে ফোন করে, কিন্তু রায়ান তো কল তোলে না। এতে করে শিন তখন থেকে মেসেজ দিয়ে বলে যে আমি তোমার রুমে যাচ্ছি, তোমার অ্যাকচুয়ালি কী হয়েছে। এই মেসেজটা যখন রায়ান দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। যদি তার গার্লফ্রেন্ডের সাথে তার ফ্ল্যাটের লোকেরা খারাপ কিছু ব্যবহার করে, এটা ভাবে সে তাড়াতাড়ি রুমে ফিরে আসতে লাগে। তখন আমরা দেখি যে শিন যখন সিঁড়ি দিয়ে উঠতেই যাচ্ছিল তখন তার হাতে ময়লা চুইংগাম লেগে যায়। মালকিন তখন এসে বলে যে তুমি কে। শিন তখন বলে যে আমি রানের সাথে দেখা করতে এসেছি। এতে মালকিন তখন বলে যে রায়ান তো এখানে আসেনি, এবং সে আরও বলে যে তোমার হাতে তো দেখছি ময়লা চুইংগাম আটকে রয়েছে, চলো সেগুলো পরিষ্কার করে দিই। শিন ভেতরে ঢুকতে না চাইলে সে শিনকে জোর করে ভিতরে নিয়ে যায়। এতক্ষণে রায়ান তখন বাড়িতে এসে পৌঁছায় এবং সে তখন শিনকে বাইরে যেতে বলে, কারণ তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এগুলো মালকিন দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে যে এত পুলিশ বাইরে কেন। রায়ান তখন শিনকে অনেক বোঝানোর চেষ্টা করে যেখানে অনেক উল্টোপাল্টা মানুষ রয়েছে, কিন্তু শিন তখন বলে যে আমার তা মনে হয় না, আমার তো সব কিছু স্বাভাবিকই লাগছে। সে তখন আরও রাগ করে বলে যে তোমার যদি এতই সমস্যা থাকে তাহলে তুমি কেন এখানে পড়ে আছো, তুমি তো অন্য জায়গায় গেলেও যেতে পারো। তাদের ঝগড়া এক পর্যায়ে সোয়া তখন বলে যে আমি শিনকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি, এবং সোয়া তখন গাড়িতে করে তাকে নিয়ে যেতে থাকে। শিনকে বাড়িতে ছেড়ে দেওয়ার পর সোয়া তখন অন্য অফিসারকে বলে যে তুমি যদি এই এলাকায় অনেক বছর ধরে রয়েছো, সো তুমি এই বিল্ডিং সম্পর্কে কি জানো। এতে অফিসার তখন বলে যে একসময় এই বিল্ডিংয়ে আগুন লেগে গিয়েছিল, তারপর অনেকদিন পর মালকিন সেই রুমটা আবারও খোলে। আর এখন যেহেতু বিল্ডিংটা ঠিকঠাক করবে তাই হয়তো এখন ততটা ভাড়াটিয়া নেই। এরপর আমরা দেখছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর রায়ানের তখন দাগজোর সাথে দেখা হয়। সে জানায় যে তুই আমাকে ইচ্ছা মতো বলিস, তাই আমি তোকে কখন খুন করে ফেলবো তুই জানতেই পারবি না। রায়ান এতে প্রচণ্ড রেগে যায়। তাদের কথাবার্তার আওয়াজ শুনে তখন উজিন এসে বলে এখানে কি কোনো গেম চলছে। তখন আমরা দেখি যে উজিনের ভাই জিন সহ লিও চলে আসে এবং তাদের ঝগড়া থামিয়ে দেয়। এরপরে সিনে আমরা দেখি যে লি তখন রায়ানকে ছাদে নিয়ে যায় এবং বলে যে রায়ান তুমি গতকাল রাতে অনেক ড্যান্স করেছিলে এবং এতে করে তুমি অনেক উল্টোপাল্টা বকেছিলে এবং যার ফলে কেউ ঠিকঠাক ঘুমাতে পারিনি। রায়ান এটা শুনে অনেক অবাক হলে লি তখন বলে যে আচ্ছা বিশ্বাস হয় না তো, তাহলে তুমি সিসিটিভি চেক করো। সে তখন ভিডিও ফুটেজ চেক করে দেখে যে সে সত্যি আজে বাজে কথা বলছিল। যেমন সে তখন লিকে বলছিল যে তুই কি জানিস যে এই বিল্ডিংয়ের সবচেয়ে ডেঞ্জারাস লোকটা হচ্ছে তুই। আর এই জন্য মূলত লি হয়তো তাকে আজকে ছাদে এনে বলে যে তোমার মনের ভিতরে যদি কোনো রাগ থাকে তাহলে আমাকে বলতে পারো। এরপর আমরা দেখি যে রায়ান একটা মার্কেটে আসে এবং একটা চাকু কিনে নিয়ে ফ্ল্যাটে চলে আসে। রায়ান যখন আজকে ডায়েরিতে লেখালেখি করছিল তখন একটা নতুন ছেলে আসে তার কাছে এবং সে তখন বলে যে আমার একটা চার্জার লাগবে। আসলে ছেলেটার নাম হচ্ছে ডংসন এবং সে একটু অদ্ভুত টাইপের ছিল। দেখা যায় তার চার্জার থাকা সত্ত্বেও সে রায়ানের রুমে গিয়েছিল এবং তার নোটে একটা কিছু একটা চিহ্ন লিখে রাখে যেন কোনো একটা স্টেপ কমপ্লিট হলো আর কি। ফোর্থ ফ্লোরে আমরা দেখি যে উজিন এবং জিনটা কিছু একটা পরিষ্কার করছিল। জিন তখন বলে যে আমাদেরকে কেন সব কাজ করতে হবে। দাগজু বলে যে যা বলছি চুপচাপ তাই করো, বেশি কথা বলে অনেক সমস্যা আছে। এগুলো নিয়ে তাদের মধ্যে একটু ঝামেলা হয় এবং এই শব্দে রায়ান তখন ফোর্থ ফ্লোরে চলে আসে। এতে জিন তখন বলে যে আর পারছি না, এবং এটা বলে সে রায়ানকে দৌড়ে মারতে চলে যায়। দাগজু তাকে বারবার সতর্ক করে এবং বলে যে কিন্তু তারপরে সে পেছন ফিরে তাকায় না। উল্টে সে যখন ফিরে আসে তখন আমরা দেখতে পাই যে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক তখন আমরা দেখি যে লি তখন বলেছে আমার সম্পত্তির যারা হাত দেবে তাদের অবস্থা ঠিক এরকমই হবে। আমরা প্রথম দিন দেখেছিলাম যে উজিন তার ভাইকে হারিয়ে অনেক মন খারাপ করেছিল, কিন্তু এবার সে হেসে জানায় যে আমি আপনার সম্পূর্ণ সম্পত্তির দায়িত্ব নেব। এরপর সকালবেলা কাজে যাওয়ার সময় রানের তখন ডংসনের সাথে দেখা হয়। সে তখন জানতে পারে যে ডংসন একজন শিল্পী। এরপর রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের লিয়ের সাথে দেখা হয়। লি তখন বলে যে তুমি নিশ্চয়ই নতুন ভাড়াটিয়া তাই না, এবং এরপর তারা কথা বলতে শুরু করে। কথার এক পর্যায়ে তখন ডনসন বলে যে এত গরমে কেন আপনি ফুলহাতা জামা পরে আছেন, আপনার কি একটুও গরম লাগছে না। লি তখন জানায় যে আমার হাতে একটা কাঁটা আছে, এই জন্য করে সেটা ঢাকার জন্য আমি ফুলহাতা জামা পরেছি। এটা বলে সে ফ্ল্যাটের দিকে এগিয়ে যায় আর রায়ান তখন বেশ কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর আমাদের যে ডংসন একটা স্ট্রিটে এসে পারফরমেন্স করতে শুরু করে। তারপর তারা একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এখানে রায়ান তখন বলে যে এই প্রথমবারের মতো আমার মতো একজন মানুষকে আমি পেলাম। আর রায়ান তখন আরও বলে যে আমাদের এখান থেকে বের হতে হবে। পরের দৃশ্যে আমরা উজিনকে দেখতে পাই যে কিনা একটা ব্যাগ ধরে কান্না করতে থাকে, যাতে কিনা তার ভাইকে রাখা হয়েছিল। সে তখন তার ভাইয়ের ব্যবহার করা জিনিসগুলো থেকে মন খারাপ করে। ওদিকে আমরা দেখি যে রাতে রায়ান চলে যায় শিনের সাথে দেখা করতে, কিন্তু সে তখন তাকিয়ে দেখতে পাই যে হং তখন শিনকে তার গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে
এবং যাওয়ার সময় বলে যে আমি কি তোমার সাথে যেতে পারি, শুধুমাত্র এক কাপ কফি খেয়ে চলে যাব। শিন এতে বলে যে পরে দেখা হবে। এই সমস্ত কিছু দেখে রায়ান তখন অনেক জেলাস ফিল করে এবং সে তখন শিনকে টেক্সট করে বলে যে আজকেই দেখা করো। শিন তখন রিপ্লাই দিয়ে বলে যে আমি এখন ঘুমাতে যাব। আর রায়ান এতে অনেক কষ্ট পায়। তখনই তার ফোনে ডংসনের মেসেজ আসে। আসলে সে যেহেতু তার রুমমেট ছিল এই জন্য করে সে তখন ডাকজোর ছবি তুলে বলে যে এই লোকটা আমার রুমের পাশে অদ্ভুত ব্যবহার করছে। এতে রায়ান তখন বলে যে তুমি ঠিক আছো তো, কিন্তু ডংসন এতে কোনো রিপ্লাই দেয় না এবং এর ফলে রায়ান তখন জোরে গাড়ি চালিয়ে ফ্ল্যাটের দিকে আসতে শুরু করে এবং সিঁড়ি দিয়ে যখন উঠছিল সে তখন উজিনের সাথে ধাক্কা খায়। আর উজিন তখন বলে যে তোমার কি চোখ কানা নাকি? আর রায়ান তখন এতে রেগে গিয়ে বলে যে তোমার সাহস তো কম না, তুমি কি বলে আরেকবার বলো দেখি। উজিন তখন হুট করে টপিক চেঞ্জ করে হেসে বলে যে ওই নতুন ছেলেটা ছাদে আছে। ছাদে গিয়ে রায়ান ডংসনের সাথে দেখা করে এবং ডংসন তখন জানে যে আমি ওই অদ্ভুত লোকটাকে বলেছিলাম যে আমি এখানে থাকি না এবং এটা বলে আমি ছাদে চলে আসি। এতে রায়ান তখন বলে যে আমি এখানে কিছুই বুঝতে পারছি না যে এই বিল্ডিংয়ের সবকটা লোক তার কাটা বা সাইকো। সে তখন আরও বলে যে আজ যে ফুলহাতা টি শার্ট পরা যে লোকটার সাথে আমাদের দেখা হলো না, সেই হয়তো এই সমস্ত কিছুর মূলে আছে। সবসময় অদ্ভুত টাইপের ব্যবহার করে, যেমন রাতেবেলা অনেক সময় ভূতের হাসি দিয়ে চিল্লে বলে যে আমাকে বাঁচাও। রাতেবেলা রায়ান যখন টয়লেট করে রুমে যাবে তখন সে দেখতে পায় যে ডাকচু নামক সেই লোকটা ছড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। এই জন্য করে রায়ান তখন ভাবে যে এটাই হচ্ছে সঠিক সময় ছবি তুলে রাখার এবং পুলিশকে দেখানোর। কিন্তু তার আগেই সেখানে মালকিন চলে আসে এবং এই জন্য করে ডাকজু তখন সেখান থেকে চলে যায়। আর রায়ান তখন মালকিনকে ঘটনাটা বলে, কিন্তু মালকিন কিছুতেই মানতে চায় না এবং সে তখন বলে যে তুমি হয়তো ঘুমের ঘরে ভুল দেখছো। আর রায়ান তখন অনুরোধ করে বলে যে তার ঘর চেক করা হোক। এ কথা শুনে মালকিন অনেক রেগে যায় এবং তিনি তখন বলে যে যদি ছুরি না থাকে তাহলে কি হবে। ঠিক তখনই সেখানে উজিন চলে আসে এবং তাকে বলা হয় যে তার ঘর চেক করা হবে। দেখা যায় ঘরে চেক করে কিছু না পেলে রায়ান তখন নিজে চেক করতে চলে যায়। তখন পেছন থেকে একজন বলে যে ঘরটা বেশি অনেক অগোছালো হয়ে যাচ্ছে, তাই ফালতু চেক করে লাভ নেই। কিন্তু রায়ান কোথাও ছুরি পায় না। ঠিক সেই সময় লি এসে দাঁড়ায় এবং সে উজেনের পিছনে একটা ছুরি লুকিয়ে আছে দেখতে পায়, কিন্তু সে সেটা কাউকে বলে না। এরপর আমরা দেখেছি একদিন কাজ শেষ করে রায়ান একটা গেমসের দোকানে আসে এবং সেখানে কিছু ছেলেরা ফালতু অতিরিক্ত কথা বলছিল এবং যার ফলে রায়ানের অনেক ডিস্টার্ব হয় এবং রায়ান তখন করে কি সে তাদের নামে কমপ্লেন করে দেয় এবং যার ফলে তাদের খেলা বন্ধ হয়ে যায়। রাতে যখন রায়ান বাড়ি ফিরছিল তখন বাইকে করে কিছু ছেলে এসে তাকে ঘিরে ধরে। রায়ান তখন বলে যে বেকার ঝামেলা না করে নিজের বাড়িতে চলে যাও, কিন্তু ছেলেগুলো তখন বলে যে যাবো না, কি করবি। এবং এটা বলে তারা রায়ানকে আক্রমণ করলে সে তাদেরকে সেই খেলায়, কিন্তু এর ফলে তারা অনেক আঘাত লাগে। ঠিক তখনই সেখানে লি এসে দাঁড়ায় এবং বলে যে তোমার কথা বলার প্রয়োজন নেই, কারণ তুমি এখন অনেক অসুস্থ, তোমাকে আগে সুস্থ হতে হবে। লি তখন রায়ানকে তার হসপিটালে নিয়ে আসে। প্রথমে রায়ান প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তখন জানতে চায় যে আপনি কে। এতে লি তখন জানে যে আমি একজন সাধারণ ডক্টর, কিংবা তোমার উপন্যাসের লেখা সাইকো কিলারও বলতে পারো। তুমি আমাকে ঠিক যেরকমভাবে দেখতে চাও আমি ঠিক সেরকম হতে পারি। ওদিকে আমরা দেখেছি সেই গুন্ডা ছেলেগুলোর মা হসপিটালে পুলিশের কাছে আসে। তারা তখন নিজেরা বানিয়ে বানিয়ে বলে যে এই ছেলেটা আমাদের ছেলেদেরকে প্রচুর মেরেছে। এতে করে লি তখন তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে রায়ানকে নিয়ে বেরিয়ে আসে। রাস্তায় লি তখন বলে যে তুমি উপরে যাও, আমি একটু আসছি। রায়ান তখন ভাবে যে এটাই সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার। এরপর রায়ান যখন রুমে যায় তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বলে এখানে কোনো একটা মরা বিড়াল রাখা রয়েছে। আসলে সেটা ছিল তার সাদা রঙের শার্ট। উজিন তখন বলে যে তোমার ডাক্তার দেখানো উচিত। পরদিন জুবান সে অফিসের কর্মচারী অফিসে গিয়ে দেখেছে তার কিবোর্ড ভেঙে পড়ে রয়েছে। সে তখন রায়ানকে বলেছে তুমি এটা ভেঙেছো। আর রায়ান তখন কোনো কথা না বলে গ্লাস দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। আর রায়ান তখন আমাদেরকে বলে যে ঠিক এই সময় আমি বুঝতে পারলাম যে সব দোষটি আমার ভাগ্যের না, দোষটা হচ্ছে আমার আশেপাশে থাকা মানুষের আচরণে। ম্যান আমি এদের সাথে থাকতে থাকতে আমিও সাইকো হয়ে যাবো দেখছি। রাতে যখন রায়ান বাড়িতে ফিরছিল তখন এসব বিষয়ে কথা বলার জন্য তখন হং কি করে তাকে ডেকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে এবং সেখানে সে শিনকেও ডেকে আনে। রায়ান তখন ভাবতে থাকে যে হং আসলে শিনের সাথে দেখা করার জন্য এগুলো করেছে। এতে সে প্রচণ্ড রেগে গিয়ে তাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে লি চলে আসে। সে তখন হংকে বলে যে তুমি কি তার বিজনেস পার্টনার। হং এতে বলে যে আমিও সিইও। লি তাদেরকে বোঝায় যে আপনার উচিত রায়ানের সাথে ভালোভাবে কথা বলা বা তার সাথে ভালোভাবে ব্যবহার করা। হং এসব কথা শুনে রেগে গিয়ে লিকে মারতেই যাবে কি ঠিক সেই সময় লি বলে যে ওয়াও, একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য বা তার সামনে সাহসী হওয়ার জন্য এরকম অ্যাক্টিং করছেন, ইন্টারেস্টিং। রায়ান তখন করে কি সে হাত জোর করে লিকে বাইরে নিয়ে আসে আর তাকে বলে যে দয়া করে প্লিজ ওখানে চুপচাপ থাকবে বা একটু মুখটা বন্ধ রাখবে। কিন্তু লি বলে যে আমি পারবো না, তোমাকে তো আমি অনেক আগেই বলেছিলাম সেদিন রাতে শিন আর হং যখন গাড়ি থেকে বেরোলো তখনই তোমার মেরে ফেলা উচিত ছিল। এটা বলে লি তখন সেখান থেকে চলে যায়। রাতের বেলা রায়ান যখন বাড়িতে যাচ্ছিল তখন হং তার হাতে গাড়ি ভাড়া ধরিয়ে দেয়। তখন আমরা দেখেছি তাদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। এরপর আমরা দেখেছি রাতের বেলা লি হংয়ের বাড়িতে যায় এবং তারপর চুপচাপ একটা ইঞ্জেকশন পুশ করে দেয় এবং এরপর সে ফোন করে কাকে যেন একটা বলছে আপনাকে একটা জায়গা পরিষ্কার করতে হবে। লি বাড়িতে ফিরলে উজিন বলে এসব খারাপ কাজ পরিষ্কার করা কি আমার কাজ। লি তখন অবাক হয়ে যায় যে পাগলটা হঠাৎ স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে। লি তখন বলে যে তুমি কাজটা উপভোগ করছো না, এটা তোমার সমস্যা। তোমার ভাইয়ের যে অবস্থা হয়েছিল তোমারও কি সেরকম অবস্থা হবে। এরপর আমরা দেখি যে রাতে লিয়ের সাথে ডংসনের দেখা হয়। লি তখন ডংসনকে ফ্রিজে রাখা মাংস খেতে দেয়। লি তখন জানে যে তুমি কি জানতে চাইবে না এটা কিসের মাংস।
তখন সে খেতে খেতে থেমে বলে যে কিসের মাংস। লি তখন বলে যে এটা মানুষের মাংস। এতে ডংশন তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। লি তখন হাসতে হাসতে বলে যে আরে তুমি ভয় পাচ্ছ কেন, আমি মজা করছিলাম। তখনই ডাকচু এবং উজিনরা এসে বলে যে আমরাও কি মজা করতে পারি। ডংশন তখন তাদের কথাতে অনেক সন্দেহ বোধ করে। এই পুরো বিষয়টা খুঁটিয়ে জানতে সে 4th ফ্লোরে চলে আসে। একটু পরে সেখানে উজিং এবং দাগজু সেখানে মিলে একটা বস্তা টেনে নিয়ে যাচ্ছিল। ডংশন তখন সাথে সাথে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখেছি পেছন থেকে একটা বল নিয়ে লি হেঁটে হেঁটে এগিয়ে আসছে। সে তখন ডনসনকে বলে যে তোমার রুমটা আজকে খালি করতে হবে। এটা বলে সে ডংশনের দিকে বলটা ছুঁড়ে মারে এবং তার দিকে এগিয়ে এসে বলে যে দ্য গেম ইজ ওভার। ওদিকে আমরা জানতে পেরেছি, সোয়া জানতে পেরেছে যে জঙ্গলকে খুঁজতে যে ডিটেকটিভ গাড়ি নিয়ে এসেছিল সে জঙ্গলের দিকে গিয়েছিল। কিন্তু সোয়া অবাক হয়ে যায় যে সে জঙ্গলে গাড়ি নিয়ে গেলে যাবেন কোথায়, কারণ এই জঙ্গলের রাস্তার একটি গর্তে গিয়ে থেমে গিয়েছে। সোয়াকে তখন একটা বৃদ্ধ লোক বলে যে আমি গত কয়েকদিন আগে একটা গাড়ি এখান থেকে যেতে দেখেছি। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে শো একটু এগিয়ে গিয়ে একটা পোড়া গাড়ি খুঁজে পায়, আর গাড়িতে একটা লাশও পায়, যেখানে পুলিশ অফিসার জানায় যে তার গলায় একটা ইঞ্জেকশন পাওয়া গেছে। শোয়ার তখন সেদিন ইডেন রেসিডেন্স বিল্ডিংয়ে সেই ইঞ্জেকশনের কথা মনে পড়ে। এরপর আমরা দেখেছি রাতে রায়ানের ঘুম ভেঙে যায়। সে একটা হোটেলে সিনের সাথে দেখা করতে আসে। তখন সে দেখতে পায় যে বাহিরে লি দাঁড়িয়ে রয়েছে। তখন রায়ান ভয় পেয়ে একটা চাকু নিয়ে এগিয়ে আসে। আসলে সেটা ছিল তার গার্লফ্রেন্ড। অতিরিক্ত চিন্তা ভাবনা করছিল, এই জন্য করে সে এখন উল্টোপাল্টা চোখে দেখতে শুরু করছে। এর ফলে হয় কি সিন তখন রাগ করে এবং সে তখন রায়ানকে বলে যে আমি এসব আর সহ্য করতে পারছি না, চলো ব্রেকআপ করা যাক। এতে করে রায়ানের মেন্টাল কন্ডিশন আরও খারাপ হয়ে যায়। তখন থেকে ডংসন মেসেজ দিয়ে বলে যে আমি ডাকসুর সাথে রুমে বসে ড্রিঙ্কস করছি, লোকটা এতটাও খারাপ না। রায়ান তখন ভাবেছে এসএমএসটা হয়তো সে দিইনি, নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। সে তখন একটা ট্যাক্সি ভাড়া করে রুমের দিকে যেতে শুরু করে। এসে আসার পর তখন ডংসন রায়ানকে বলে যে এই ফ্ল্যাটের সমস্ত কিছু আমার খুব ভালো লাগছে, তুমিও থাকো না রায়ান। এটা শুনে রায়ান তখন তার গলা ধরে বলে তুমিও কি ওদের মতো সাইকো হয়ে গিয়েছো নাকি, তুমিও কি ওদের দলে যোগ দিয়েছো। আর রায়ান তখন কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। তখন ডংসনের পিছনে লি আসে। লিকে দেখে তখন ডংসন বলে যে আমি আমার সম্পূর্ণ চেষ্টা করেছি। এতে লি তখন বলে যে তুমি তাও তো পারোনি। এটা বলা মাত্র তাকে 4th ফ্লোরে নিয়ে যায় এবং তার সমস্ত দাঁতগুলো খুলে একটা দাঁতের রিং বানায় আর তাকে বলে যে আমি এখানে আমার পছন্দের মানুষগুলোকে বন্দি করে রাখি। এটা বলে লি তখন জিয়নকে বলে যে তুমি ওকে একটু খেয়াল করে রেখো। লি তখন এটা বলে চলে যায় এবং তা চলে যাওয়ার পর উজিন তখন ডংসনকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় ওই ডাক্তার আমার উপরে প্রচণ্ড রেগে আছে তাই না, আমার কি ওকে মারা উচিত। উজিন তখন ডংসনের সাথে একটা প্ল্যান করে এবং সে তার বাঁধন খুলে দেয় আর স্কুইড গেমের মতো গান করে বলে তুমি চলে যাও। আর গান করার শেষ হলে সে একটা কোদাল দিয়ে তার দিকে এগিয়ে যায়। উজিন তখন ডংসনকে জোরে একটা আঘাত করে মাটিতে ফেলে দেয়। আজকাল উজিন লিয়ের প্রতি প্রচণ্ড রেগেছিল, কারণ প্রথমত সে তার ভাইকে মেরেছে, তার উপর তাকে এখন চাকরের মতো কাজ করাচ্ছে। সে তখন সেখান থেকে কিছু হার্ড ড্রাইভ এনে একটা সাংবাদিককে দেয় আর তাকে বলে যে এখানে লিয়ের সমস্ত গোপন ভিডিওগুলো রয়েছে। সে তখন আরও বলে যে আপনি যে নিউজটা প্রকাশ করবেন সেটা আমি কবে দেখতে পাবো। নিউজ রিপোর্টার তখন বলে যে এই তো মাত্র 2 ঘন্টা পরেই দেখতে পাবে। এরপর আমরা দেখতে পাই যে উজিন সেখান থেকে চলে গেলে সেখানে লি আসে এবং সে তখন আস্তে আস্তে বলে যে আমি কি নিউজটা একটু দেখতে পারি। লি তখন একটা ফোন বুথে যায় এবং পুলিশকে কল করে বলে যে পাহাড়ের পাশে একটা গাড়িতে একটা লাশ পাওয়া গিয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। মানে হয়েছে কি সাংবাদিককে সে মেরে ফেলেছে আর কি। এরপর আমরা দেখেছি লি রানের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে ফেলে আর কল করে বলে যে তুমি তাকে বাঁচাতে চাইলে ইডেন বিল্ডিংয়ে চলে আসো। রান তখন তাকে বারবার বলতে থাকে যে আমি তাড়াতাড়ি আসছি, কিন্তু সিনের কোনো ক্ষতি করবে না প্লিজ। রান তখন যেতে যেতে উক নামক একটি বন্ধুর সাথে তার দেখা হয়। উক হচ্ছে রানের সেনাবাহিনী থাকাকালীন একজন বন্ধু। গাইস তোমরা তো ভালো করেই জানো যে সাউথ কোরিয়াতে কোনো যুবক অ্যাডাল্ট হলে একটা নির্দিষ্ট সময়ের পর 2 বছরের জন্য তাদেরকে সেনাবাহিনীতে থাকতে হয়। এবং যেহেতু সে তার বন্ধুকে সাথে পেয়েছে এজন্য সে তখন একটু সাহস পায়। সে তখন বিল্ডিংয়ে ঢোকার আগে পুলিশকে কল করে আর বিল্ডিংয়ে ঢোকা মাত্র উক আর রায়ান মিলে তখন শিনকে খুঁজতে বের হয়। কিন্তু তখন আমরা দেখি যে ভুলবশত উক করে কি সে তখন রায়ানের টেবিলে থাকা জুসটা খেয়ে ফেলে এবং এর ফলে সে তখন অজ্ঞান হয়ে পড়ে। আর রায়ান তখন খেয়াল করে দেখে যে কে যেন একজন তাদের দরজা কুড়ুল দিয়ে আঘাত করছে। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর উজিন তখন ভাঙা দরজায় হাত বাড়িয়ে লকটা খুলে ফেলে এবং তখনই সেখানে লি চলে আসে। লি তখন জানায় যে তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাইলে তোমার এই বন্ধুকে মারতে হবে। অচেতন অবস্থায় উক তখন বলেছে তোমরা এসব কী বলা কওয়া করছো। আর রায়ান তখন লিয়ের উপরে আক্রমণ করে। লি তখন তাকে অন্য একটা রুমে নিয়ে যায়। আর তখন আমরা দেখেছি উজিন আর দাগজু মিলে উকের কাছে আসে এবং তাকে বলে যে তোকে যদি আমরা মার্কেটে বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো। অন্যদিকে আমরা দেখেছি লি রায়ানকে প্রচণ্ড মারে এবং তাকে হারিয়ে দেয়। আর এরপর সে তাকে 4th ফ্লোরে টেনে টেনে নিয়ে যায়। আর রায়ান যেহেতু আগে থেকে পুলিশকে কল করে দিয়েছিল এর জন্য করে সোয়া তখন বাইরে দাঁড়িয়েছিল এবং সে রায়ানের কোনো খোঁজখবর না পেয়ে সোজা সে বিল্ডিংয়ে প্রবেশ করে এবং সে তখন মালকিনকে বন্দুক তাক করে বলে যে রায়ান কোথায় রয়েছে। মালকিন তখন জানায় যে সাধারণ মানুষের ওপরে এইভাবে বন্দুক তাক করা এটা আপনার ঠিক হচ্ছে না। তখন আমরা দেখি যে পেছন থেকে উজিন চলে আসে এবং সোয়াকে অজ্ঞান করে ফেলে। সোয়ার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে পাশে জগলুকে বেঁধে রাখা হয়েছে। সে তখন অনেক চেষ্টা করে কিন্তু সে বাঁধন খুলতে পারে না। কিন্তু সে একটা সময় একটা ভাঙা কাঁচ দেখতে পায় এবং সে সেটা ব্যবহার করতেই যাবে ঠিক তখনই সেখানে দাগজু চলে আসে। দাগজু তখন সোয়ার সাথে খারাপ কিছু করতেই যাবে ঠিক তখনই সেখানে মালকিন চলে আসে
এবং তার মুখের উপরে গরম পানি ঢেলে দেয়। মালকিন তখন জানায় যে তোর সাহস হলো কীভাবে আমার এখানে এরকম ব্যবহার করবি। এটা বলে তিনি দাগজোকে সেই কেলায় এবং তাকে খুবই জঘন্যভাবে হত্যা করে। এরপর আমরা উজিনকে দেখতে পাই, যে কিনা তার ফোন বের করে একটা নিউজ দেখতে পায় যেখানে ওই সাংবাদিককে মারা হয়েছে, যাকে কিনা সে লিয়ে সমস্ত ভিডিও দিয়েছিল। তখন উজিন সে সাংবাদিকের মৃত্যুর খবর জেনে সে অনেক শক হয়ে যায় এবং সে অদ্ভুতভাবে হাসতে থাকে। তখন আমাদের যে মালকিন এবং লি তখন একসাথে পরামর্শ করে এবং তখন তারা বলে যে এবার এই বিল্ডিং থেকে পালিয়ে যাওয়া যাক, কারণ যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে, কিন্তু তার আগে তাদেরকে উজিনকে মেরে ফেলতে হবে। মালকিন তখন করে কি, সে তখন কিচেনে এসে উজিনের নাম ধরে ডাকে, কিন্তু উজিনের তরফ থেকে কোনো জবাব আসে না। এর ফলে মালকিন তখন বলে যে তুই কি ভেবেছিস লুকিয়ে আমাকে খুন করবি, তাই না? তিনি তখন বিল্ডিংয়ের সমস্ত রুম খুঁজতে খুঁজতে একটা রুমে গেলে লি তখন তাকে আঘাত করে বলে আমি জানতাম এমন কিছু হবে। এরপর উজেন যখন ফিরে আসে তখন সে দেখে যে মালকিন জানালার উপরে চিত হয়ে পড়ে রয়েছে। সে তখন অদ্ভুতভাবে হেসে বলে যে আমাদের মালকিন মারা গিয়েছে এবং তারপর সে ছাদে চলে যায় লিকে মারতে। তার হাতে একটা চাকু ছিল। এটা থেকে লি তখন বলে যে তুই কি এটা দিয়ে আমাকে মারতে চাস? উজিন তখন ছুরি দিয়ে তাকে একদম ভালো মতো আঘাত করে দেয়। লি তখন যন্ত্রণায় কাতরাতে থাকে এবং সে তখন হুট করে চিৎকার করে এবং তার ছাতাটা নিয়ে তার ভিতরে ঢুকিয়ে দিয়ে বলে তুই আসলে একটা বলদ, তোর তো উচিত ছিল ছুরিটা পেটে ঢোকানো। কিন্তু তবুও উজিন তখন সেখানে হাসতে হাসতে মারা যায়। এরপর আমাদের কাছে লি চলে আসে রায়ানের কাছে এবং তাদের মধ্যে বেশ কিছু সময় ফাইট হয়। একটা সময় রায়ান সুযোগ পায় এবং সে তখন একটা বড় কিছু নিয়ে তাকে আঘাত করে ফেলে, যেটা কিনা যার ফলে লি তখন অনেক আহত হয়ে যায় এবং লি তখন বলে যে আমি শুধু চাইছিলাম তাদেরকেই মারতে যাদের কিনা তুমি ঘৃণা করো এবং তুমি আমি মিলে ভালোভাবে শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু আমি ভুল করেছি তোমাকে এত সাহস দিয়ে বা তোমাকে এত দূর এগিয়ে এনে। রায়ান তখন প্রচণ্ড রাগের সাথে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। পরদিন যখন সকাল হয় তখন আমরা দেখতে পাই যে এই ইডেন রেসিডেন্সের বিল্ডিংয়ের নিউজটা প্রচুর ভাইরাল হয় এবং চগলো আর রায়ানকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়। এরপর শো একদিন রায়ানের হাতে একটা বই দিতে আসে এবং সে তখন দেখতে পায় যে রায়ানের হাতে একটা দাঁতের রিং পরানো এবং এটা থেকে শোয়া তখন মনে পড়ে যায় যে সেদিন ওইটাকে বাঘচোখে আসলে রায়ানই মেরেছিল, মালকিন নয়। আর এই বিষয়টা হচ্ছে সবথেকে বড় রহস্য। আসলে এতক্ষণ যতগুলো মানুষ মারা গিয়েছে তাদের কেউই আসলে লিয়ের হাতে মারা যায়নি, তারা সবাই মারা গিয়েছে রায়ানের হাতে। আসলে ব্যাপার হচ্ছে কি, রায়ান যেহেতু এখানে থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, যেমন এখানকার পরিবেশ, মানুষজন, তাদের ব্যবহার, সেজন্য করে সে প্রচণ্ড রেগে গিয়েছিল। আর তার এই রেগে যাওয়ার সুযোগটাই মূলত লি কাজে লাগিয়েছিল এবং তাকে সে ম্যানুপুলেট করেছিল। তো লি সেদিনকে রায়ানের বাঁধন খুলে বলেছিল যে যাও প্রত্যেকে গিয়ে মেরে এসো, তোমার মনের সমস্ত রাগগুলো মিটিয়ে দাও। আসলে লি তাকে প্রচণ্ড ইউজ করেছে এবং এই সমস্ত কিছু ঘটনা শুধুমাত্র শুয়া জানতো, সেই ব্যাপারটা নিজের মধ্যেই রাখে এবং এই ব্যাপারটা কাউকে বলার সাহস পায়নি। এবং আজ পর্যন্ত শুয়া যখন রাস্তাঘাটে রায়ানকে দেখতে পায় তখনই তার মধ্যে সে লিকে দেখতে পায়, আবার কখনো রায়ানকে দেখতে পায়। আর এর সাথে স্ট্রেঞ্জার ফ্রম হেলের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। সো অনেকদিন পরে যেহেতু তোমাদের সাথে দেখা হলো, সো কে কেমন আছে কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, কয়েকদিনে আমি নিজেই স্ক্রিপ্ট লেখা শিখছি। সো এই নেক্সট ভিডিওতে আমি আমার একটা ফেভারিট মুভি এক্সপ্লেন করার চেষ্টা করবো। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার।